আজকের মুভির নাম স্টেট কিং, আর মুভিতে নায়কের নাম টম। সে একজন আন্ডারকভার পুলিশ অফিসার। এই মুহূর্তে সে হাতে এমন একটি মিশন নিয়েছে যা অত্যন্ত বিপজ্জনক। যে কোনো ভুলে সেকেন্ডের মধ্যে তার মৃত্যু হতে পারে। টম তার ডিপার্টমেন্টের সবথেকে সেরা অফিসার, তাই ডিপার্টমেন্টের সকলেই তাকে সাপোর্ট করে। কিন্তু ভেতরে ভেতরে টম কাউকে পাত্তা দেয় না, বিশেষ করে সেই দিনের পর থেকে যেদিন তার স্ত্রীকে খুন করা হয়েছিল। ওই মৃত্যুই তাকে ভেঙে দেয়নি, বরং তাকে বানিয়েছে আরও হিংস্র। আর এরপর থেকে টম কোনো অপরাধীকে গ্রেপ্তার করে না, সরাসরি মৃত্যুদণ্ড দিয়ে দেয়। আইন, প্রক্রিয়া, কোর্ট কিছুই তার ধৈর্যের মধ্যে নেই। এই মুহূর্তে তার টার্গেট দুইজন কোরিয়ান ক্রিমিনাল। এই শহরে তারা অস্ত্রের সাপ্লাই দেয়। এখন মিশনে নেমে সে একটি ওয়েপন ডিলারের ছদ্মবেশ ধরে আর সরাসরি সেই দুইজনের কাছে চলে যায় আর তাদের ব্যাপারে এই ওয়েপন নিয়ে ডিল করতে শুরু করে। কিন্তু এক পর্যায়ে সে সেই দুইজন কোরিয়ানকে বিভিন্নভাবে অপমান করতে শুরু করে। শুধু তাই না, শেষ পর্যন্ত সে সেই দুইজনকে ছোট চোখের জন্যও অপমান করে, যার ফলে তারা প্রচণ্ড রেগে যায় এবং এখন তারা টমকে মারধর করতে শুরু করে। আর শেষমেশ টমের গাড়ি ছিনতাই করে নিয়ে সেখান থেকে চলে যায়। আর এখন আমরা বুঝতে পারি টম আসলে এতক্ষণ ইচ্ছা করেই মার খেয়েছিল। অ্যাকচুয়ালি সে তার গাড়িতে আগে থেকেই একটি ট্র্যাকার বসিয়ে দিয়েছিল। আর কয়েক মিনিটের মধ্যেই টম ট্র্যাক করে সেই বাড়িতে পৌঁছে যায়। দরজা ভেঙে ভেতরে ঢুকেই দুজনকে সঙ্গে সঙ্গে গুলি করে মেরে ফেলে। যদিও এরই মধ্যে টমের পেটেও একটি গুলি লাগে, তবে এতে তার তেমন কিছু একটা হয় না। তবে এরপরে সে প্রমাণ লোপাটের জন্য একটি পিস্তল সেই মৃত সন্ত্রাসের হাতে ধরিয়ে দিয়ে বেশ কয়েকটি গুলি করে, কারণ সে খুব ভালো করেই জানে কিছুক্ষণের মধ্যেই পুলিশ তদন্ত করবে আর তাতে প্রমাণ করতে হবে যে সেই দুইজন তাকে মারধর করে গাড়িতে করে কিডন্যাপ করে এখানে নিয়ে এসেছিল এবং এক পর্যায়ে তাকে মারার জন্য গুলিও করে। আর শুধুমাত্র নিজের জীবন বাঁচানোর জন্য সে গুলি করে তখন সেই দুই সন্ত্রাসীকে খুন করে, যার ফলে তার আর কোনো শাস্তি হবে না। যাই হোক, পুলিশ আসার আগেই টম সেই বাড়ি ভালো করে তল্লাশি করে আর সেখানে দুইজন বন্দি মেয়েকে দেখতে পায়। অ্যাকচুয়ালি এই দুই মেয়েকে সেই দুই কোরিয়ান স্মাগলাররাই আটকে রেখেছিল। আর কিছুক্ষণের মধ্যেই সেখানে প্রেসের লোক চলে আসে। সাথে আসে ডিপার্টমেন্টের সবথেকে বড় অফিসার ওয়ান্ডার্স মোটামুটি মিডিয়াদেরকে সামলে ভেতরে ঢোকে। কিন্তু ভেতরে ঢুকেই টমের চারপাশে জড়ো হয়ে যায় তার কলিগরা। কেউ তার উপর খুশি না, কারণ প্রত্যেকবার টম তদন্তে গেলেই সেখানে শুধুমাত্র সন্ত্রাসীদের লাশই পাওয়া যায়। অ্যাকচুয়ালি তার টিমের সবাই বুঝতে পারে টম ইচ্ছা করে সবাইকে খুন করে আর এমনভাবে প্রমাণ সাজায় যাতে মনে হয় সন্ত্রাসীরা তার উপরে হামলা করতে এসেছিল আর বাধ্য হয়ে তাকে মারতে হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবেই এটি পুরোপুরি আইনের বাইরে, তাই ওয়ান্ডার্স সকলের সামনে টমকে খুবই বকাবকি করে আর এরপর বাকি সবাইকে সেখান থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু বাকিরা বের হতেই ওয়ান্ডার্স টমের খুবই প্রশংসা করতে শুরু করে। আর এ থেকে বোঝা যায় ওয়ান্ডার্সও চায় গোপনে যাতে টম এভাবে সকল মাফিয়া এবং সন্ত্রাসীকে মেরে ফেলে। আর তখনই ওয়ান্ডার্স খেয়াল করে টম নেশাগ্রস্ত আর কিছুক্ষণের মধ্যে তদন্তের জন্য আরও বড় বড় অফিসার হেডকোয়ার্টার থেকে আসবে। তাই সে খুবই দ্রুত টমকে হসপিটালে চলে যেতে বলে, কারণ এ অবস্থায় যদি তারা টমকে দেখে তাহলে মনে করবে টমই আসল দায়ী। যাই হোক, টম সেখান থেকে বের হয়। তবে বের হয়েই তার সঙ্গে দেখা হয় তার বন্ধু ওয়াশিংটনের। তার সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক খুবই ভালো, তবে ওয়াশিংটন খুব ভালো করেই জানে টম এই কাজগুলো ইচ্ছাকৃতভাবে করে। কিন্তু ওয়াশিংটন টমের এইরকম খুন করার পুরোপুরি বিরুদ্ধে ছিল। সে মনে করে হত্যা করাই একমাত্র সমাধান না, তাদেরকে ভালো পথে আসার সুযোগ দেওয়া উচিত। তবে টম ওয়াশিংটনের এসব কথায় পাত্তা না দিয়ে সেখান থেকে সরাসরি হসপিটালে চলে আসে। চিকিৎসার পরে সে সকালে মোটামুটি সুস্থ হয়ে যায়। আর তখনই হসপিটালে উপস্থিত হয় ইউএস ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসার জেমস। অ্যাকচুয়ালি জেমসের দায়িত্ব পুলিশ অফিসারদের উপরে নজর রাখা, যাতে তারা সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়ে অপরাধ করতে না পারে। আর জেমস স্পষ্টভাবেই বুঝতে পারে টম কোনো সন্ত্রাসীর সঙ্গে হাত মেলায়নি। শুধু তাই না, সে সব থেকে উল্টো, সে সন্ত্রাসীদের গোপনে আরও খুন করে। তবে সে টমকে একটি কার্ড দেয় আর বলে, তোমার ডিপার্টমেন্টে কিছু দুর্নীতিগ্রস্ত ঘুষখোর অফিসার রয়েছে, আমি চাই তুমি তাদেরকে ধরতে আমাকে সাহায্য করো। টম কোনো উত্তর দেয় না, কারণ টম মনে করে তার দলে কোনো দুর্নীতিগ্রস্ত ঘুষখোর অফিসার নেই। যাই হোক, জেমস সেখান থেকে চলে যায়। এরপর টম এক ডক্টরের সাথে এক্সামিনেশন রুমে ঢোকে। আর এখানেই আমরা বুঝতে পারি এই ডক্টর আসলে তার গার্লফ্রেন্ড। এখানে তারা একসঙ্গে ইন্টিমেট হয়। যাই হোক, 2 দিন পার হয়ে যায়। এক বিলাসবহুল রেস্টুরেন্ট পার্টি চলছিল। পার্টিটা দিচ্ছিল ওয়াল্ডার্স, কারণ টম
এত সুন্দরভাবে মিশনগুলো কমপ্লিট করেছে যে তার জন্য তার বস মানে ওয়াল্ডার্সের প্রমোশন হয়েছে। সেখানে টম ওয়াল্ডার্সকে জানায় জেমসের কথা, মানে জেমস তাকে বলেছিল যে তার দলে ঘুষখোর অফিসাররা রয়েছে। আর এটি শুনেই ওয়াল্ডার্স একদম নড়েচড়ে বসে। আর ওয়াল্ডার্স তখন চিন্তাভাবনা করে বলে, হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টে একজন ঘুষখোর অফিসার রয়েছে, আর তা হচ্ছে তোমার ক্লোজ ফ্রেন্ড ওয়াশিংটন। সে গোপনে বড় বড় গ্যাংস্টারদের সঙ্গে যোগসাজশ করে বিভিন্ন ধরনের অপকর্ম করছে। এই কথা শুনে টম একদম চমকে যায়। শুধু তাই না, ওয়াল্ডার্স আরও বলে, তুমি যেভাবে সন্ত্রাসীদেরকে মারছো এতে যে কোনো মুহূর্তে ওয়াশিংটন সন্ত্রাসীদেরকে দিয়ে তোমার উপরে হামলা চালাতে পারে। এই কথা শুনে টম অনেক রেগে যায় এবং মারার জন্য ওয়াশিংটনের দিকে এগিয়ে যায়, কিন্তু ওয়াল্ডার্স তাকে থামিয়ে দেয়। আর পার্টি শেষে পরদিন টম ওয়াশিংটনকে ফলো করতে শুরু করে। সে দেখতে পায় ওয়াশিংটন একটি সুপার শপের সামনে এসে থামে আর ভেতরে ঢুকে যায়। ঠিক তখনই আরও খেয়াল করে সঙ্গে সঙ্গে দুইজন সন্ত্রাসীও সেখানে চলে আসে এবং ভেতরে ঢুকতে শুরু করে। তাদের হাতে ছিল বন্দুক। স্পষ্ট বোঝা যায় ওরা এই মার্কেট লুট করতে এসেছে। এই দৃশ্য দেখে টম দৌড়ে ভেতরে ঢুকে যায়। সে ওয়াশিংটনকে সতর্ক করতে শুরু করে, কিন্তু সন্ত্রাসী আর টমকে দেখে মনে করে টমি উল্টো তাকে মারতে এসেছে। তাই টম কিছু বলে ওঠার আগেই ওয়াশিংটন তাকে এক ঘুষি বসিয়ে দেয়। মুহূর্তের মধ্যেই দুইজনের মধ্যে শুরু হয়ে যায় ভয়ঙ্কর হাতাহাতি। আর এরই মধ্যে সেই সুপারমার্কেটে ঢুকে পড়ে সেই দুইজন সন্ত্রাসী এবং গুলি চালাতে শুরু করে। আর এই এলোপাতারি গুলিতে সঙ্গে সঙ্গে সেই দোকানের ম্যানেজার ঝাঁঝরা হয়ে যায়। টমও এখন সেই দুই সন্ত্রাসীকে মারতে গুলি করার চেষ্টা করে, কিন্তু তার হাত ফসকে গুলি গিয়ে লাগে ওয়াশিংটনের কাঁধে। টম ওয়াশিংটনকে সামলানোর চেষ্টা করে, কিন্তু তার আগেই সেই দুই সন্ত্রাসী ওয়াশিংটনকে একদম ঝাঁঝরা করে ফেলে আর সেখান থেকে পালিয়ে যায়। ওয়াশিংটনের ডেড বডি মাটিতে লুটিয়ে পড়ে। আর মুহূর্তের মধ্যে সেই সুপারমার্কেট পুরো পুলিশেরা ঘিরে ফেলে। আর এই পুরো ঘটনা যখন সিসি ক্যামেরায় চেক করা হয় তখন দেখা যায় স্পষ্টভাবেই ওয়াশিংটনকে প্রথম গুলি করেছিল এই টম। এই ঘটনা যখন ওয়াল্ডার্স দেখতে পায় তখন সে একদম স্তম্ভিত হয়ে যায়। সে বুঝতে পারে টম এটি ইচ্ছাকৃতভাবে করেনি, কিন্তু এই ভিডিও যদি কোনোভাবে হেডকোয়ার্টারে চলে যায় তাহলে তারা কোনোভাবেই মানবে না যে এটি টম ভুল করে করেছে। শুধু তাই না, এর কারণে টম আর তার দুইজনেরই চাকরি চলে যাবে। তাই সে এখন টমকে বলে, সকল সিসিটিভি ফুটেজ নিয়ে এখান থেকে কেটে পড়ো, আমি বাকি ব্যবস্থা করব। ওয়াশিংটনের শরীর থেকে তোমার বন্দুকের গুলি আমি সরিয়ে দেব, তোমার বিরুদ্ধে কোনো কিচ্ছু হবে না। টম আর কিছু বলে না, সে সোজা সেখান থেকে চলে যায় আর গিয়ে পৌঁছায় তার গার্লফ্রেন্ড জেনির বাড়িতে। সেখানে গিয়ে সে তাকে সবকিছু খুলে বলে। তার গলায় একদম ধরে আসে, তার চোখ দিয়ে পানি পড়তে থাকে, কারণ একে তো অন্যায়ভাবে তার হাত দিয়ে খুন হয়ে গিয়েছে, আর যে খুন হয়েছে সে ছিল তার সবথেকে ভালো বন্ধুদের একজন। আর সেই রাতেই সে ঠিক করে ফেলে সে যে করেই হোক ওয়াশিংটনের খুনিদেরকে মেরে ফেলবে। যাই হোক, পরদিন অফিসে ওয়াল্ডার্স টমকে খবরের কাগজ দেখায়। হেডলাইন এমনভাবে সে ছেপেছে যেখানে বোঝায় টম একজন হিরো। সুপারমার্কেটের কেস একদম ক্লোজ। টমকে বাঁচানোর জন্য ওয়াল্ডার্স তাকে কিছুদিন ডেস্ক জব দেয়। টম রাজি হয়ে যায়, কিন্তু এখানে সে প্রচণ্ড বোর ফিল করতে থাকে, কারণ এখানে সবসময় বিভিন্ন ধরনের বোরিং আর উৎপটাং কেস আসত। তবে এরই মধ্যে সেখানে চলে আসে জেমস, যার কাজ দুর্নীতিগ্রস্ত পুলিশদেরকে ধরা। সে টমকে বলে ওয়াশিংটনের শরীরে পাওয়া প্রত্যেকটা গুলি সেই দুইজন সন্ত্রাসীর না, সেখানে তৃতীয় আরেকজন ছিল, সেখানে ভিন্ন একটি বুলেটের ছাপ পাওয়া গিয়েছে। সে একের পর এক এখন টমকে প্রশ্ন করতে শুরু করে, যার ফলে টম বিরক্ত হয়ে যায়। জেমসকে সোজা নিয়ে যায় ওয়াল্ডার্সের কাছে। ওয়াল্ডার্স তাকে স্পষ্টভাবে বলে, আমার ডিপার্টমেন্টের অফিসারদের পেছনে এতটা পোড়ো না, আমার সকল অফিসার অত্যন্ত সৎ ব্যক্তি। আর এখান থেকে বোঝা যায় ওয়াল্ডার্স এবং এই জেমসের মধ্যে কিছু একটা ঝামেলা রয়েছে, তারা একে অপরকে পছন্দ করে না। যাই হোক, পরদিন ওয়াশিংটনের ফিউনারেল হয়। সেখানে পুরো ডিপার্টমেন্টের লোক হাজির হয়। টম এখানে ওয়াশিংটনের ওয়াইফ লিন্ডার সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু লিন্ডা তার সঙ্গে হাতও মেলায় না এবং এমনভাবে তার দিকে তাকায় যেন সে স্পষ্টভাবে বুঝতে পারে যে তার হাজব্যান্ডকে এই টমি খুন করেছে। আর সেখান থেকে সে চলে যায়। টমিটি দেখে একদম ভেতর থেকে ভেঙে পড়ে, আর সে ঠিক করে ফেলে সে যে করেই হোক প্রমাণ করবে যে তার মৃত্যুর জন্য টমের হাত নেই। টম এখন সোজা চলে যায় ডিটেকটিভ বিস্কনের কাছে। বিস্কন একজন অত্যন্ত হাই লেভেলের ইনভেস্টিগেটর। ওয়াশিংটনের কেস এখন তার হাতেই রয়েছে। ওয়াল্ডার্স আগেই বলেছিল টমকে ইনভেস্টিগেশনে রাখতে,
কিন্তু বিস্কনের সন্দেহ ছিল এই খুনের পেছনে ডিপার্টমেন্টের কারো হাত থাকতে পারে, তাই সে এই ডিপার্টমেন্টের কাউকে নিতে চায়নি। কিন্তু টম এখন তাকে অনুরোধ করে। সে বলে, যদি আমাকে দোষী মনে হয় তুমি আমাকেও গ্রেপ্তার করতে পারো, আমি শুধু সত্যটা জানতে চাই আর তোমাকে সর্বোচ্চ সাহায্য করতে চাই। বিস্কন এতে রাজি হয়ে যায়। তদন্তে টম জানতে পারে সেই দুই সন্ত্রাসীর নাম ফিমো আর কোর্স। ড্রাগ সাপ্লাই করে তারা, সেই সাথে হিউম্যান ট্রাফিকিংয়ের সঙ্গেও জড়িত। আর আশ্চর্যের বিষয়, ওয়াশিংটন বারবার এদেরকে বাঁচিয়ে দিত। মানে যখনই তাদেরকে ধরা হতো তখনই সে কোনোভাবে তাদেরকে জামিন করিয়ে দিত। তার মানে ওয়াশিংটনের সঙ্গে এই দুই সন্ত্রাসীর ভালো সম্পর্ক ছিল, কিন্তু কোনো কারণে তাদের মধ্যে সম্পর্ক ভেঙে গিয়েছে বা ঝামেলা তৈরি হয়েছে, যার কারণে তারা দুইজন এই ওয়াশিংটনকে মেরে ফেলেছে। কিন্তু টম এটি জেনে একদম ভেঙে পড়ে যে তার বন্ধু ওয়াশিংটন সন্ত্রাসীদের সঙ্গে হাত মিলিয়েছিল, সে ছিল করাপ্টেড। রাতে সে তার বস ওয়াল্ডার্সের কাছে চলে আসে আর তার কাছে অনুমতি চায় যাতে সে সকল সন্ত্রাসীকে সরাসরি মেরে ফেলতে পারে। কিন্তু ওয়াল্ডার্স সঙ্গে সঙ্গে না করে দেয়, কারণ এটা ছিল ভয়ঙ্কর। আর বিস্কন এখন টমের সাথে কাজ করছে, ধরা পড়লে পুরো ডিপার্টমেন্ট একদম শেষ হয়ে যাবে। টম চলে যায়। পরদিন বিস্কন তাকে ডকুমেন্ট দেখায়। ওয়াল্ডার্সের গাড়িতে প্রচুর পরিমাণে ক্যাশ টাকা পাওয়া গিয়েছে, যা সম্ভবত ওই লুটেরা মানে সেই সন্ত্রাসীদের কাছ থেকেই সে নিয়েছিল, আর যার জন্য হয়তো সেই সন্ত্রাসীরা তাকে মেরে ফেলেছে। সেই রাতেই টম আর বিস্কন চলে যায় ফিমো আর কোর্টেসের ঠিকানায়। সেখানে এক বাচ্চা মেয়ে জানায় ওই দুই সন্ত্রাসী এখান থেকে কিছুদিন আগেই চলে গিয়েছে আর তাদের নতুন ঠিকানা কেউ জানে না। এখন তারা ভাবতে থাকে তারা কিভাবে সেই দুই সন্ত্রাসীকে খুঁজে বের করবে। আর তখনই তারা সেখানে একদল নেশাগ্রস্ত লোককে দেখতে পায়। তারা এখন তাদের দিকে এগিয়ে যায় কথা বলার জন্য, কিন্তু এক ছেলে তাদেরকে দেখা মাত্র সেখান থেকে দৌড় লাগায়। তারা দুইজনও তাকে ধাওয়া করে আর শেষ পর্যন্ত কাঁটাতারের মধ্যে তাকে ধরে ফেলে। আর নিজে থেকেই বলতে শুরু করে, আমি জানি না ওরা কোথায় রয়েছে, কিন্তু গ্রিল নামে এক ড্রাগ ডিলার আছে, ও সব কিছু জানে। আর এই কথা শুনে টম আর বিস্কন এক মুহূর্তও দেরি না করে দুজন সোজা ঢুকে পড়ে তার বাড়িতে। ভেতরে ঢুকতেই কোনো কথা না বলে টম গ্রিলকে পেটাতে শুরু করে। বিস্কন তাকে আটকানোর চেষ্টা করে, সে তাকে বোঝানোর চেষ্টা করে এভাবে কাজ করলে হবে না। তবে টম বলে এদের মুখ থেকে এভাবেই কথা বের করতে হয়। কিন্তু অনেকক্ষণ মার খাওয়ার পরেও সে বলে সে ফিম আর কোর্টেসকে সত্যিই চেনে না, কিন্তু একবার সে একজন লোককে দেখেছিল যার জন্য সেই দুইজন কাজ করত, আর সেই লোক এখন জেলখানায় জেল খাটছে। এই কথা শোনা মাত্র টম এক ভয়ঙ্কর পরিকল্পনা করে। সে খবর বের করার জন্য গ্রিলকে এখন সেই জেলে ঢুকিয়ে দেয়, যাতে সে ভেতর থেকে সেই লোকের সকল ঠিকানা এবং বাকি তথ্য বের করতে পারে। পরদিন টম যায় ওয়াশিংটনের স্ত্রী লিন্ডার কাছে। সে তাকে জানায় ওয়াশিংটনের বিরুদ্ধে বেশ কিছু চার্জ উঠেছে। শোনা যাচ্ছে তার গাড়িতে পাওয়া টাকাগুলো নাকি অবৈধ কাজের। এই কথা শুনে লিন্ডা প্রচণ্ড রেগে যায়। সে বলে না, ওই টাকা অবৈধ না, সে তার বেশ কিছু সম্পত্তি বিক্রি করে সেই টাকা জোগাড় করেছে। ওরা শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, কারণ ওয়াশিংটন মারা যাওয়ার আগে একজন ভয়ঙ্কর করাপ্ট অফিসারের গোপন তদন্ত সে করছিল। আর এ কারণে পুলিশ ডিপার্টমেন্টেরই কেউ বা কারা তাকে প্রাণনাশের হুমকি দিচ্ছিল। এই কথা শোনা মাত্র টম একদম স্তম্ভিত হয়ে যায়। সে বুঝে যায় ওয়াশিংটনের আসল খুনি বাইরে কেউ না, সে খুনি আছে টমের নিজের ডিপার্টমেন্টের ভেতরেই। অফিসে ফিরতেই স্যাম নামে এক অফিসার টমের কাছে আসে। সে টমের হাতে একটা গুলি ধরিয়ে দেয় আর বলে, এখন তুমি পুরোপুরি ক্লিয়ার, ওয়াশিংটনের খুনের সঙ্গে তোমার কোনো সম্পর্ক নেই। তোমার চালানো গুলি আমরা সেটা বের করে ফেলেছি, আর এটাই সেটা। আর ঠিক এই মুহূর্তেই জেল থেকে ফোন করে গ্রিল। সে জানায় ড্রাগ মাফিয়ার নাম ক্রেবল। কিছুদিন আগেই সে জেল থেকে বের হয়ে গিয়েছে। টমার এক মুহূর্তেও দেরি করে না, বিস্কনকে নিয়ে ক্রিবলের খোঁজে বের হয়ে পড়ে। ধাওয়া করে এক জায়গায় ক্রিবলকে ধরে ফেলে টম। সে তাকে জিজ্ঞেস করে ওয়াশিংটন, ফিম আর কোর্টেস সম্পর্কে। ক্রিবল জানায় ওয়াশিংটনের মৃত্যুর সাথে তার কোনো সম্পর্ক নেই, কারণ ফিম আর কোর্টেস তার সাথে কাজ করতে অস্বীকার করেছিল, কারণ ওরা আরও বড়, আরও শক্তিশালী কারো সঙ্গে কাজ করতে যাচ্ছিল। তাদের সাথে ক্রিবলের শেষ দেখা হয়েছিল পাহাড়ের উপরে থাকা তাদের বাড়িতে, মানে ওরা এখনও সেখানেই থাকতে পারে। লোকেশন জেনে টম আর বিস্কন ছুটে যায় সেখানে, কিন্তু বাড়ির ভেতরে ঢুকেই দুজন থমকে যায়। পুরো বাড়ি ফাঁকা, চারিদিকে শুধু রক্তের ছিটে, দেয়াল মেঝে সবখানে শুধু রক্ত, যেন সেখানে এক ভয়ঙ্কর যুদ্ধ হয়ে গিয়েছে।
বাড়ির আশপাশ খুঁজে তারা একটি গর্ত পায়, আর সেখানেই ছিল ফিম আর কোর্টিসের লাশ। এই দৃশ্য দেখে তাদের মাথা ঘুরে যায়, কারণ ওয়াশিংটনের কেস সম্পর্কে সবথেকে বেশি জানত এই দুইজন, আর এই দুইজনে এখন মারা গিয়েছে। টম আর বিস্কন আবার ক্রিবলের কাছে ফিরে আসে। ফিম আর কোর্টিসের মৃত্যুর কথা জানিয়ে এখন তার সম্পর্কে জানতে চায়, যার সঙ্গে এই দুইজন নতুন কাজ করত। ক্রিবল বলে সে তাকে চেনে, আর রাতে সে দুজনকে একটি মিটিংয়ের অজুহাতে ওই লোকগুলো রাস্তানায় নিয়ে যাবে। টম রাজি হয়ে যায়, কারণ সে জানে আজই সে ওয়াশিংটনের আসল খুনিকে খুঁজে পাবে আর মেরে ফেলবে, আর ডিপার্টমেন্টের করাপ্ট অফিসারের নামও তার কাছ থেকে বের করে ফেলবে। এর আগে সে যায় লিন্ডার কাছে। ঘরের বাইরে দাঁড়িয়েই সে লিন্ডার হাতে দেয় একটা সুপারমার্কেটের সিসিটিভি ফুটেজ, যাতে লিন্ডা বুঝতে পারে টম কখনোই ওয়াশিংটনকে মারতে চায়নি, সে দুর্ঘটনাবশত গুলি করেছিল। লিন্ডা ফুটেজ নেয়, কিন্তু তার রাগ যায় না, কারণ টম যাই করুক সে ওয়াশিংটনকে আর ফিরিয়ে আনতে পারবে না। সেখান থেকে বেরিয়ে টম যায় বিস্কনের কাছে। দুজন ভারী অস্ত্র নিয়ে ফিমার কোর্টিসের লোকদের দিকে রওনা দেয়। টম প্রথমে বিস্কনকে মানা করে, কারণ সে জানে আজ সে খুন করতে যাচ্ছে, আর বিস্কনেতে বড় বিপদে পড়তে পারে। কিন্তু বিস্কনও নাছোড়বান্দা। ঠিক তখনই জেমস হাজির হয়। সে জানে টম আবার মানুষ মারতে যাচ্ছে, তবু সে তাকে থামায় না, কারণ তার বিশ্বাস টম আজ যা করছে তা ওয়াশিংটনের মৃত্যুর ন্যায্য প্রতিশোধ। জেমস শুধু বলে, মিশন শেষ হলে আমি তোমাকে নিজেই গ্রেপ্তার করব। টম মাথা নেড়ে সেখান থেকে চলে যায়। ক্রিবলের সাথে তারা পৌঁছে যায় দুজন লোকের কাছে, কিন্তু সমস্যা একটাই, ওরা টমকে চিনে ফেলে, বুঝে যায় যে তারা পুলিশের লোক, তাকে গান পয়েন্টে ধরে ফেলে। টম তখন অভিনয় করে তারা ঘুষখোর পুলিশ, তারা এখন জাল টাকা বানাতে চায়, কিন্তু তারা বন্দুক নামায় না, উল্টো রেগে গিয়ে ক্রিবেলকেই মেরে ফেলে, কারণ সে পুলিশকে এখানে নিয়ে এসেছে। এই সময় বিস্কন তাদের দিকে ভয়ে তাকিয়ে থাকে, চোখে তার একটা অদ্ভুত ভাব, যেন কিছু একটা মনে পড়েছে। হঠাৎ ওরা বিস্কনকে গুলি করে, যার ফলে বিস্কনও সঙ্গে সঙ্গে মারা যায়। কিন্তু সময় মতো টম সেখান থেকে জাম্প করে আর কোনোভাবে সেই দুইজনকে গুলি করে মেরে ফেলে। মরণাপন্ন বিস্কনের কাছে টম জানতে চায় ওরা কারা ছিল, কিন্তু কিছু বলার আগেই সে মারা যায়। এই মৃত্যু টমকে এক্কেবারে ভেঙে ফেলে। সে জানে এখন এই সত্য কাউকে বোঝানো অসম্ভব, সকলে মনে করবে সেই বিস্কনকে খুন করেছে। বাধ্য হয়ে বিস্কনের লাশ রেখে সে যায় জেনির বাড়ি। সে বলে হয়তো এখন তার পেছনে অনেক অফিসার লাগবে, হয়তো আর কখনো তাদের দেখা হবে না। ঠিক তখনই টিভিতে খবর আসে, যা দেখে টম আর জেনির মাথা ঘুরে যায়। খবরে বলা হয় যে দুজনকে টম মেরেছে তারা ছিল আন্ডারকভার পুলিশ, তারাও খুঁজছিল পুলিশের মধ্যে কারা ঘুষখোর। অ্যাকচুয়ালি সেই দুইজন ছিল ভালো। অ্যাকচুয়ালি টম আর বিস্কন যেরকম ঘুষখোর পুলিশ ধরতে সেখানে গিয়েছিল, তারাও ঘুষখোর পুলিশদেরকে ধরার জন্য সেখানে এসেছিল। আর সেখানে দুই দলকে সন্দেহ করতে শুরু করে, কিন্তু বিস্কন এটি বুঝতে পেরেছিল। কিন্তু সত্য বলার আগেই তাকে মেরে ফেলা হয়, কারণ ওরা ভেবেছিল বিস্কন ও টমের লোক। তবে টম এখানে স্পষ্টভাবে বুঝতে পারে এর পেছনে এমন একজন রয়েছে যে সবকিছু জানে, আর সে অবশ্যই বড় কোনো অফিসার হবে। সে ইচ্ছা করে দুই দলকে এভাবে দুই দলের মুখোমুখি করে দিয়েছে। এটি ছিল এক মাস্টারমাইন্ড ফাঁদ। সে ইচ্ছাকৃতভাবেই টমকে সেখানে পাঠিয়েছিল, আর টমকে দিয়ে তাদেরকেও মারিয়ে সকল দোষ এখন টমের ঘাড়ের উপরে ফেলে দেয়। হঠাৎ টমের ডিপার্টমেন্টের দুজন পুলিশ জেনির ঘরে ঢুকে পড়ে। টমকে গান পয়েন্টে ধরে হাতকড়া পরিয়ে গাড়িতে তুলে নিয়ে যায়। আর এখানেই একজন পুলিশের সবথেকে ভয়ঙ্কর যাত্রা শুরু হয়। এখানে দুজন পুলিশ ছিল যারা টমকে ধরে নিয়ে যাচ্ছিল, তবে তারা বুঝতে পারে টমের আর কিছুই করার নেই, সে আর এই ফাঁদ থেকে বের হতে পারবে না। এখন তারা টমের সামনেই আসল সত্য কথা বলে দেয়। অ্যাকচুয়ালি তাদের ডিপার্টমেন্টে টম আর যে মারা গেল ওয়াশিংটন, এই দুইজনই ছিল সৎ। এ বাদে যতজন রয়েছে প্রত্যেকে ঘুষখোর অফিসার। শুধু তাই না, ওয়াল্ডার্সও। আর এর থেকেও বড় সত্য ঘটনা, পুরো খেলার মাস্টার মাইন্ড ছিল ওয়াল্ডার্স নিজেই। ওয়াশিংটন যখন এই সত্য জানতে পারে, তখনই সে ওয়াল্ডার্সের বিরুদ্ধে ইন্টারনাল অ্যাফেয়ার্স কমপ্লেইন করেছিল। আর ঠিক সেই কারণেই ওয়াল্ডার্স ওয়াশিংটনকে খুন করিয়ে দেয়। এখানেই শেষ না, ওরা টমকে আরও জানায় ওয়াল্ডার্স ইতিমধ্যেই স্যামকে পাঠিয়েছে লিন্ডাকে মারার জন্য, কারণ ওয়াল্ডার্স জেনে গিয়েছে টম লিন্ডাকে সুপারমার্কেটের সেই সিসিটিভি ফুটেজ দিয়ে দিয়েছে। এই ফুটেজ যদি ভুল করেও কারো হাতে চলে যায়, তাহলে ওয়াল্ডার্স সহ সবার ভবিষ্যৎ একদম ধ্বংস হয়ে যেতে পারে। কথা শুনে টমের মাথার ভেতরে আগুন জ্বলে ওঠে। সে বুঝতে পারে
তাকে যে করেই হোক এখান থেকে বের হতে হবে। তাই সে কোনো রকমে নিজের হাত ফ্রি করে, তারপর দুজন অফিসারের উপরে পাগলের মতো হামলা চালায়। গাড়ির ভেতরেই শুরু হয় ভয়ঙ্কর মারামারি, আর শেষ পর্যায়ে গাড়িটা ভয়ঙ্করভাবে অ্যাক্সিডেন্ট করে। এই অ্যাক্সিডেন্টে টম নিজেও প্রায় সেন্সলেস হয়ে যায়। কিছুক্ষণ পর টমের চোখ খোলে। সে নিজেকে দেখে এক ভয়ঙ্কর জায়গায়। এটা সেই জায়গা, ফিমার কোর্টেসের পাহাড়ের উপরে থাকা বাড়ির কাছেই। তখনই টম বুঝে যায় এই দুইজন অফিসার ওকে এখানেই মেরে দাফন করতে এনেছে। কিন্তু টম তখনও বুঝতে পারছে না সে কি করবে, কিভাবে বাঁচবে। ঠিক তখনই ভাগ্য তার পাশে দাঁড়ায়। দুজনের একজন ভেতরে কিছু একটা আনতে যায়। এই সুযোগে টম ধীরে ধীরে পেছাতে শুরু করে, আর হঠাৎ তার হাতে একটি বেলচা চলে আসে। সে এক মুহূর্তও দেরি না করে সেটি সরাসরি সেই অফিসারের মাথায় বসিয়ে দেয়, আর মুহূর্তের মধ্যে সে মারা যায়। চিৎকারের শব্দ শুনে ভেতর থেকে দ্বিতীয় অফিসার দৌড়ে চলে আসে, কিন্তু তার আগেই টম প্রথম অফিসারের বন্দুক তুলে নিয়ে সেটি দিয়ে গুলি করে তাকে মেরে ফেলে। সে দেরি না করে লিন্ডাকে বাঁচাতে বের হয়ে যায়। অন্যদিকে আমরা স্যামকে দেখি যে এরই মধ্যে লিন্ডার বাড়িতে ঢুকে পড়েছে। জোর করে সে লিন্ডার কাছ থেকে সেই সিসিটিভি ফুটেজ নিয়ে নেয়। এরপর সে লিন্ডার সাথে উল্টোসিধে আচরণ করতে শুরু করে। কিন্তু ঠিক তখনই টম এসে যায়, আর মুহূর্তের মধ্যে সে স্যামের উপরে ঝাঁপিয়ে পড়ে। আর এক দুর্ধর্ষ ফাইটের মধ্যে টম স্যামকেও মেরে ফেলে, আর এভাবে লিন্ডা বেঁচে যায়। পরের দিন টম সোজা চলে যায় ওয়াল্ডার্সের বাড়িতে। টমকে দেখেই ওয়াল্ডার্সের বুক কেঁপে ওঠে। সে বুঝতে পারে যে তার খেল খতম। ওয়াল্ডার্স এখন ভয়ে টমকে বিভিন্ন রকমের প্রলোভন দেখানো শুরু করে। সে অনেক টাকা, অনেক সম্পদ তাকে অফার করে। সে তাকে দেখায় সে এতদিন যাবৎ কত টাকা চুরি করেছে। সে এই সকল টাকার অর্ধেক তাকে দিয়ে দিতে চায়, কিন্তু টম কোনো কথা শোনে না। সে তাকে বেধড়ক মারতে শুরু করে, আর তারপর তাকে হাতকড়া দিয়ে বেঁধে ফেলে। এরপরে টম তাকে একটি প্রশ্ন করে, কিভাবে আর কেন ওয়াল্ডার্স এইসব করল, আর এতদিন ধরে কেন কোনো বড় অফিসার এই বিষয়ে তদন্ত করল না। ওয়াল্ডার্স তখন নিজের মুখোশ খুলে ফেলে। সে বলে সে চেয়েছিল যত দ্রুত সম্ভব ধনী হতে, কারণ সে জানত যত ক্ষমতাই থাকুক রিটায়ারমেন্টের পর সরকার কাউকেই গুরুত্ব দেয় না। এই জন্যই সে এই সকল অপরাধ করেছিল। আর শুধু সে একা না, তার মতো অনেক বড় বড় অফিসার এই সকল অপরাধ করত, আর তাদের বিরুদ্ধে তার ছিল অজস্র প্রমাণ। এই প্রমাণ দিয়ে সে বড় বড় অফিসারদেরকে ব্ল্যাকমেইল করত আর নিজেকেও বাঁচিয়ে রাখত। এই কথা শুনে টম আরও ক্ষেপে যায়। সে বন্দুক তোলে। ঠিক তখনই ওয়াল্ডার্স চিৎকার করে বলে, আমার টেবিলের পেছনের দেয়ালটা ভাঙো। টম দেয়াল ভাঙতেই অজস্র টাকা, গোপন ডকুমেন্টস আর দামি গহনা এই সব কিছু দেখতে পায়। ওয়াল্ডার্স এবার তার পুরো সম্পদ তাকে অফার করে, কিন্তু টম কোনো কিছু না ভেবে গুলি করে ওয়াল্ডার্সকে মেরে ফেলে। আর এরপর সকল প্রমাণ নিয়ে সোজা চলে আসে জেমসের কাছে। টম ভেবেছিল এবার জেমস তাকে গ্রেপ্তার করবে, আর সে তার জন্য একদম রেডিও ছিল, কিন্তু জেমস তা করে না। জেমস জানায় সে আগেই জানতো এই সব কিছুর পেছনে রয়েছে ওয়াল্ডার্স, কিন্তু ওয়াল্ডার্সের কাছে অনেক বড় বড় অফিসারের বিরুদ্ধে প্রমাণ ছিল, যেগুলো দিয়ে সে অফিসারদেরকে ব্ল্যাকমেইল করত। এমনকি সে জেমসের চাকরিও শেষ করে দিতে পারত। এই কারণেই জেমস কখনো সরাসরি ওয়াল্ডার্সকে ধরার চেষ্টা করেনি। তবে টমের উপর নজর রাখার পর সে বুঝে গিয়েছে টমি সেই মানুষ যে নিয়ম মানে না। আর ঠিক এই কারণেই টমি পারে ওয়াল্ডার্স আর বাকি সব ঘুষখোর অফিসারদেরকে পতন ঘটাতে। শেষে জেমস বলে, ভবিষ্যতে যদি তোমার দরকার হয় আমি তোমাকে স্মরণ করব। এই কথা বলেই জেমস চলে যায়। আর এরই মধ্য দিয়ে মুভিটি এখানে শেষ হয়ে যায়। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।